কুসুমপুর গ্রামে অর্জুন আর তার বাবা হরিশচন্দ্র থাকত। একদিন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। বিছানায় শুয়ে অর্জুনকে ডাকছিলেন। অর্জুন, বাবা একবার এদিকে আয় তো। অর্জুন তখন রান্নাঘরে কাজ করছিল। সে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি এখানেই আছি, এই তো আসছি। অর্জুন দ্রুত তার বাবার কাছে গিয়ে বসল এবং সান্ত্বনা দিয়ে বলল, তুমি একদম ভয় পেও না বাবা, আমি খবর পাঠিয়েছি, কবিরাজ মশাই এক্ষুনি চলে আসবেন। না রে বাবা, আর কবিরাজের দরকার নেই, আমার সময় ফুরিয়ে এসেছে। তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখিস, কখনো পরিশ্রম করতে ভয় পাবি না, আর সততা বিসর্জন দিয়ে পেট ভরাবি না। মনে রাখিস, মহাজন ধূর্তমল বড় চালাক লোক, সে আজ হোক বা কাল খাজনা চাইতে আসবেই। ওর ঋণটা যেভাবেই হোক শোধ করে দিস বাবা, না হলে ও আমাদের মাথা গোঁজার ঠাইটুকুও কেড়ে নেবে। কথাগুলো বলতে বলতেই হরিশচন্দ্রের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো এবং দেহ নিথর হয়ে গেল। অর্জুন চিৎকার করে কেঁদে উঠল। বাবা, ও বাবা, চোখ খোলো, তোমার কাছ থেকে তো এখনো অনেক কিছু শেখার বাকি ছিল বাবা। অর্জুনের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলো। মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমে গেল। ধৈর্য ধর অর্জুন, মৃত্যুর উপর তো কারো হাত নেই। তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন, সারা জীবন সম্মানের সাথে বেঁচেছেন। এখন ভেঙে পড়লে চলবে না, ওনাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নে। আমরা সবাই তোর পাশে আছি। গ্রামবাসীরা মিলে হরিশচন্দ্রের শেষকৃত্য সম্পন্ন করল। অর্জুন এখন পুরোপুরি একা। রাত নামলে সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালেই মহাজন ধূর্তমল তার বাড়ির সামনে এসে হাজির হল। ওই অর্জুন, বাইরে বেরো, সূর্য মাথার উপর উঠে গেল, আর তুই এখনো ঘরের ভেতর কুঁকড়ে পড়ে আছিস। মহাজনের কর্কশ গলা শুনে অর্জুন তাড়াতাড়ি বেরিয়ে এলো এবং কাঁচুমাচু হয়ে বলল, প্রণাম মালিক, বাবার শ্রাদ্ধের আগুন এখনো ঠান্ডা হয়নি, আর আপনি এত সকালেই চলে এলেন। দেখ অর্জুন, দুনিয়া চলে হিসেব কিতাবে, আবেগে নয়। তোর বাবা যে ঋণ নিয়েছিল তার সময় পার হয়ে গেছে। এখন তোর সামনে দুটো পথ, হয় আজ সন্ধ্যার মধ্যে 1,00,000 টাকা শোধ কর, নয়তো এই ঘর আর 2 বিঘা জমি ছেড়ে দিয়ে বিদায় হ। মালিক, আপনি তো সব জানেন, বাবার চিকিৎসায় আমার সব শেষ হয়ে গেছে, ঘরে এক মুঠো চালও নেই। আমাকে দয়া করে কয়েকটা মাস সময় দিন, আমি দিন-রাত খেটে আপনার প্রতিটা পয়সা শোধ করে দেব। সময় কেউ ভিক্ষা দেয় না রে, তবে তোর অবস্থা দেখে একটু মায়া হচ্ছে। জমি আর ঘর যদি বাঁচাতে চাস, তবে আমার কাছে একটা উপায় আছে। কি উপায় মালিক? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আজ থেকেই তুই আমার বাড়িতে বন্ধকি মজুর হিসেবে কাজ করবি। সারাদিন মাঠে খাটবি, সন্ধ্যায় গোয়াল পরিষ্কার করবি, আর রাতে পাহারা দিবি। এর বদলে আমি তোর ঋণের সুদ কিছুটা কমিয়ে দেব, আর দিনে 2 বেলা খেতে দেব। ঠিক আছে মালিক, আমি রাজি। আজ সন্ধে থেকেই আমি কাজে যোগ দেব। বেশ, মনে রাখিস, একদিন কাজে ফাঁকি দিলে সরাসরি উচ্ছেদের কাগজ নিয়ে আসব। এই কথা বলে মহাজন চলে সেখান থেকে গেল। মহাজন চলে যাবার কিছুক্ষণ পর অর্জুন কাজে যাওয়ার জন্য বের হলো। পথে যেতে যেতে হঠাৎ তার বন্ধু বিমলের সাথে দেখা হলো। অর্জুনের দশা দেখে বিমল অবাক হয়ে বলল, অর্জুন, কি রে ভাই, তোর এই হাল কেন? সারা শরীরে ধুলোবালি, চোখে মুখে এমন অন্ধকার কেন? কি বলবো বিমল, ভাগ্য এমনভাবে বদলে গেল যে বাবা মারা যেতেই মহাজনের দাসত্ব কপালে জুটল। ভিটে মাটি বাঁচাতে ওই হাবেলিতে কাজ নিতে বাধ্য হয়েছি। হে, তুই কি করলি অর্জুন? তুই জানিস না কার পাল্লায় পড়েছিস? ওই মহাজন মানুষ নয়, ও রক্তচোষা। ওর শর্ত মেনে নিয়ে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলি। উপায় ছিল না ভাই, বাবার ঋণ আর এই সামান্য জমিটুকু নিলাম হতে আমি কিভাবে দেখতাম? আমার কথা শোন অর্জুন, ওই হাবেলিতে যে ঢোকে সে শুধু মজুর থাকে না, সে বন্দী হয়ে যায়। আমি নিজে দেখেছি, গত বছর রামু একদিন জরির জন্য ছুটি চেয়েছিল বলে ওকে চাবুক মারা হয়েছিল।
ওই লোকটা খুব নিষ্ঠুর। কিন্তু কাজ তো আমাকে করতেই হবে বিমল। ঋণ শোধ হবে কিভাবে? ঋণ? ও ঋণের হিসেব স্বয়ং ভগবানও মেলাতে পারবে না। খাওয়ার নামে ও যা দেয় তাতে শুধু কোনো মতে প্রাণটুকু টিকে থাকে, কাজ করার শক্তি পাওয়া যায় না। ও চায় মজুররা যেন সারা জীবন দুর্বল থাকে, যাতে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। আমি শুনেছি বাসি রুটুবিতেও ও কঞ্জুসি করে, একটু ভুল হলেই পশুর মতো লাঠি গিয়ে মারে। নিজের খেয়াল রাখিস ভাই, ওখানে দেয়ালেরও কান আছে। কাউকে বিশ্বাস করিস না, সুযোগ পেলেই ওখান থেকে পালিয়ে যাস, কারণ ও জমির বদলে তোর জান নিয়ে ছাড়বে। সাবধান করার জন্য ধন্যবাদ বন্ধু, কিন্তু বাবা মরার আগে বলে গেছেন পরিশ্রমকে ভয় না পেতে। আমার কপালে যদি চাবুক লেখা থাকে তবে তাই সই, কিন্তু বংশের জমি আমি হাতছাড়া হতে দেব না। আমি আমার হাড় ভাঙা খাটুনি দিয়ে ওই পাথরের মতো মানুষটার মন গলানোর চেষ্টা করব। ঠিক আছে ভাই, ঈশ্বর তোকে রক্ষা করুন। শুধু মনে রাখিস, যদি কখনো দেখিস প্রাণ বাঁচানো দায়, তবে এই ভাইকে খবর দিস। আমরা সবাই মিলে একটা পথ বের করবই। একথা বলে অর্জুন সেখান থেকে চলে গেল। তার বড় ভয় ছিল, কিন্তু সে ছিল অসহায়। মনে ভয় নিয়েই মহাজনের বাড়িতে পৌঁছালো। তাকে দেখেই মহাজন বলে উঠল, আয় অর্জুন, আমি ভেবেছিলাম বিমলের ভয় দেখানো কথা শুনে তুই বোধহয় আজ পালিয়ে যাবি। অর্জুন চমকে উঠল। সে বুঝল মহাজনের গুপ্তচর সারা গ্রামেই ছড়িয়ে আছে। না মালিক, আমি কথা দিয়েছি আর আমি আমার কথায় অটল। বলুন, আজ কি কাজ করতে হবে? আজকের কাজ সহজ। ওই সামনের ঘন জঙ্গলে যা, আর দুপুরের আগে এক বোঝা শুকনো কাঠ নিয়ে আয়। মনে রাখবি, কাঠ যেন একদম শুকনো হয়, যাতে উনুনে দিলেই জ্বলে ওঠে। মালিক, কাল রাত থেকে পেটে এক দানা খাবার পড়েনি। যদি একটু কিছু খাবার দিতেন তবে শরীরে জোর পেতাম। জঙ্গল অনেকটা দূর, আর কাঠ জোগাড় করা খুব কষ্টের কাজ। খাবার শুনলে রতন, কাজ শুরুর আগেই মজুরি চাইছে। দেখ অর্জুন, এই হাবেলির নিয়ম হলো আগে ঘাম ঝরাও, তারপর পেট ভরাও। কাঠ নিয়ে ফিরে এলে তবেই দুটো শুকনো রুটি আর নুন পাবি, না হলে আজ তোকেও উপোস থাকতে হবে। জি মালিক, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি যাচ্ছি। অর্জুন ক্লান্ত শরীরে জঙ্গলে গিয়ে পৌঁছালো। দ্রুত এক বোঝা কাঠ কুড়িয়ে মাথায় তুলে নিল। ফেরার পথে তার মনের ভেতর কষ্টের ঢেউ আছড়ে পড়ল। হে ভগবান, তুমি আমার আর কত পরীক্ষা নেবে? একদিকে বাবা চলে গেলেন, অন্যদিকে এই নিষ্ঠুর মহাজনের গোলামি কপালে জুটল। আমার ভাগ্যে কি শুধুই চোখের জল আর কষ্ট লেখা আছে? বাবা বলতেন পরিশ্রমের ফল মিষ্টি হয়, কিন্তু এখানে তো পরিশ্রমের বদলে শুধু অপমান আর শুকনো রুটি পাচ্ছি। আমি কিভাবে জমি বাঁচাবো, কিভাবে এই দেনা শোধ করব? এসব ভাবতে ভাবতেই সে এগোচ্ছিল। হঠাৎ সে কারো আর্তনাদ শুনতে পেল। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, বাঁচাও। ডাক শুনে অর্জুন দ্রুত শব্দের দিকে এগিয়ে গেল। দেখল এক সাধু বাবা মারাত্মক আহত অবস্থায় পড়ে আছেন, আর পাশে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। বাবা, আপনার এই দশা কেন? আপনি তো রক্তে ভেসে যাচ্ছেন। একটু ধৈর্য ধরুন বাবা, আমি এখনই গ্রামে গিয়ে কবিরাজ নিয়ে আসছি। আপনি একদম হাল ছাড়বেন না। না বাবা, থাক। এখন আর কবিরাজ ডেকে কোনো লাভ নেই। আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। প্রকৃতির নিয়ম মেনে আমাকে যেতেই হবে। আমার সময় শেষ। এমন কথা বলবেন না বাবা, আমি তো নিজেই অভাগা, ভাগ্যের মারে জর্জরিত। অন্তত আজ আপনাকে সেবা করে একটু পুণ্য করার সুযোগ দিন। তুই তো আমার প্রাণ বাঁচালি বাবা। গত কয়েক ঘন্টা ধরে আমি এখানে যন্ত্রণায় ছটফট করছি, কেউ পাশে আসেনি। শেষ সময়ে তুই আমার পাশে আছিস, এটাই অনেক। শোন বাবা, আমার শেষ সময় এসে পড়েছে, কিন্তু আমি তোকে খালি হাতে ফেরাতে চাই না। না বাবা, আমি বরং এখনই কবিরাজ নিয়ে আসি। এই দেখ আমার ঘোড়া, এর নাম পঙ্খিরাজ। আজ থেকে এটি তোর। এর যত্ন নিস বাবা, ওকে কখনো ক্ষুধার্ত রাখিস না। অর্জুন ঘোড়াটার দিকে তাকালো, তারপর নিজের ছেঁড়া পোশাক আর জীর্ণ অবস্থার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল,
বাবা, আপনি এসব কি বলছেন? আমি নিজেই মহাজনের কেনা গোলাম। নিজের পেট চালানোর দানা নেই আমার ঘরে, মাথার উপর ভাঙা ছাদ। আমি এই অবলা প্রাণীর যত্ন নেব কিভাবে? আমি তো নিজেই মরণাপন্ন হয়ে বেঁচে আছি। ওকে পালন করা আমার ক্ষমতার বাইরে। ভয় পাস না অর্জুন, এটি কোনো সাধারণ ঘোড়া নয়। এর নাম পঙ্খিরাজ, কারণ এ বাতাসের গতিতে ছুটতে পারে। যেদিন ও তোকে মালিক হিসেবে চিনে নেবে আর তোর সততায় বিশ্বাস করবে, সেদিন তুই এর অলৌকিক ক্ষমতা দেখতে পাবি। এই ঘোড়াই তোর জীবনের সব অন্ধকার মুছে দেবে। অলৌকিক ক্ষমতা বাবা? আমি তো শুধু চাই আমার ঋণটা শোধ হয়ে যাক। এই ঘোড়াকেই সত্যি আমাকে সাহায্য করবে? শুধু ঋণ নয়, ও তোর ভাগ্য বদলে দেবে। শুধু মনে রাখবি, কখনো লোভ করিস না, আর পঙ্খিরাজকে নিজের সন্তানের মতো ভালোবাসিস। ওকে কখনো মারবি না, কক্ষণই না। এই কথা বলেই সাধু বাবার মাথা একপাশে ঢলে পড়ল। তার প্রাণ পাখি উড়ে গেল পরলোকে। বনের মাঝে আবার এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন ভারাক্রান্ত মনে সাধু বাবার নিথর দেহকে প্রণাম করল। দেখ ভাই পঙ্খিরাজ, সাধু বাবা তো আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা দুজনেই এই পৃথিবীতে একা। আমার কাছে তোকে খাওয়ানোর মতো বাদাম বা ছোলা কিছুই নেই। আছে শুধু এই হাড়ভাঙা খাটুনি আর আমার সততা। তুই আমার সঙ্গে যাবি তো ভাই? ঘোড়াটি চোখের ইশারায় সম্মতি জানালো। চল তবে বাড়ি যাই, কিন্তু মনে রাখিস, মহাজনের নজর অবশ্যই তোর ওপর পড়বে। আমাকে যেভাবেই হোক তার হাত থেকে তোকে আগলে রাখতে হবে। এই বলে অর্জুন ঘোড়ার পিঠে কাঠের বোঝা তুলে মহাজনের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে কাঠগুলো নামিয়ে রাখতেই ঘোড়াটাকে দেখে মহাজন রাগে ফেটে পড়ল। ওই অর্জুন, এটা কি তামাশা হচ্ছে? তোকে আমি জঙ্গলে কাঠ আনতে পাঠিয়েছিলাম নাকি রাজকীয় ঘোড়া পুষতে পাঠিয়েছিলাম? মালিক, এই দেখুন কাঠ নিয়ে এসেছি। আপনার কথা মতো একদম শুকনো কাঠ। কাঠগুলো উনুনে ফেল, কিন্তু আগে বল, এই তেজি ঘোড়াটা পেলি কোথায়? কার কাছ থেকে চুরি করে এনেছিস? সত্যি কথা বল, না হলে এখনই সেপাই ডাকবো। অর্জুনের গলা শুকিয়ে এলো। সে বুঝতে পারল সাধু বাবার কথা বললে মহাজন এটাকে মালিকহীন সম্পত্তি ভেবে কেড়ে নেবে। সে সাহস সঞ্চয় করে একটা মিথ্যে কথা বলে ফেলল। না মালিক, এটা চুরি করা নয়, এটা আমার ঘোড়া। আমার মামার বাড়ি থেকে উপহার পেয়েছি। বাবা চলে যাওয়ার পর এখন এটাই আমার একমাত্র সম্বল। ওরে বাবা, কত বড় কথা! দেখ তো মালিক, ঘোড়াটার কি রং আর কি গড়ন! এমন ঘোড়া তো রাজা বাদশাদের আস্থা বলে থাকে। কিন্তু অর্জুন, তুই তো নিজেই দুবেলা দুমুঠো ভাতের জন্য হাহাকার করছিস। এ কি খাওয়াবি কি? ও একদিনে যা খায় তুই এক মাসেও তা রোজগার করতে পারবি না। শোন অর্জুন, তুই আমার কেনা মজুর। তোর যা কিছু আছে তার ওপর প্রথম অধিকার আমার। যেহেতু তুই বলছিস এটা তোর ঘোড়া, তাহলে আমার রায় শোন। আজ থেকে এই হাবেলিতে শুধু একজনেরই পেট ভরবে, হয় তোর নয়তো তোর ওই ঘোড়াটার। মালিক, আপনি একই বলছেন? আমি সারা দিন খাটবো অথচ খাবার পাবো না? আর এই অবলা প্রাণীটা তো আমার মেহমান, একে না খাইয়ে আমি কিভাবে রাখি? আমাকে জ্ঞান দিবি না, সিদ্ধান্ত তোকে নিতে হবে। তুই খেলে ঘোড়া উপোস থাকবে, আর ঘোড়া খেলে আজ রাতে তোকে শুধু জল খেয়ে ঘুমাতে হবে। আর মনে রাখিস, বাইরে থেকে যদি একে একদানা খাবারও খাওয়াস, তবে আমি ওকে চাবুক মেরে শেষ করে দেব। যা, এখন থেকে ক্ষেতের ধারের ওই কুঁড়ে ঘরেই থাকবি। অর্জুন আর ঘোড়া দুজনেই সেই ভাঙা কুড়ে ঘরে গিয়ে ঢুকল। সেখানে গিয়ে অর্জুন তার মনের সব দুঃখ ঘোড়াটার কাছে উজাড় করে দিল। দেখ ভাই পঙ্খিরাজ, বাবা চলে যাওয়ার পর ভেবেছিলাম পরিশ্রম করলে দিন বদলাবে, কিন্তু এখানে তো পেটের ক্ষুধা মেটাতেই প্রাণ বন্ধক দিতে হচ্ছে। সাধু বাবা বলেছিলেন তুই অলৌকিক কিছু করবি, কিন্তু আমার ভয় হচ্ছে ক্ষুধার জ্বালায় না জানি আমাদের প্রাণটাই বেরিয়ে যায়। মহাজন তোকে কেড়ে নিতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। আমি বড় একা হয়ে গেছি বন্ধু। ঠিক তখনই হঠাৎ ঘোড়াটি মানুষের মতো কথা বলে উঠল।
কাঁদিস না অর্জুন, যার মন পরিষ্কার আর বুকে সাহস আছে সে কখনো একা হয় না। অর্জুন বিদ্যুতের মতো লাফিয়ে উঠল। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে ভাবল ক্ষুধার জ্বালায় বোধহয় তার মাথা কাজ করছে না। অর্জুন অবাক হয়ে বলল, কে কি কথা বলল? এখানে কি ভূতের ছায়া আছে নাকি? ভয় পেও না মালিক, আমিই বলছি, তোমার পঙ্খিরাজ। ভগবান, ঘোড়া কথা বলছে? আমি কি পাগল হয়ে গেলাম নাকি? আমি মরে গেছি। শান্ত হও অর্জুন, সাধু বাবা বলেছিলেন না আমি কোনো সাধারণ ঘোড়া নই। আজ আমার জন্যে তুমি নিজের খাবার ত্যাগ করে যে ত্যাগ দেখালে তাতেই আমার মুখ খুলে গেছে। তুমি আমাকে আপন করে নিয়েছো, এবার আমার পালা তোমার ঋণ শোধ করার। পঙ্খিরাজ, এটা কি সত্যি? তুমি সত্যিই কথা বলতে পারো? হ্যাঁ অর্জুন, শোনো, এই বিপদ থেকে বাঁচার একটা পথ আছে। এখান থেকে কয়েক ক্রোশ দূরে উত্তরের দিকে এক গোপন উপত্যকা আছে। সেখানে আছে এক জাদুকরী গাছ, যার নাম জ্ঞানেশ্বর। সেই গাছটা 100 বছরের পুরনো, আর তার শিকড়ে লুকিয়ে আছে পৃথিবীর সব জ্ঞান। তুমি যদি তার সামনে দাঁড়িয়ে কিছু চাও তবে তা পেয়ে যাবে। তোমার সব দুঃখ, সব ঋণ এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। অর্জুনের চোখে আশার আলো জ্বলে উঠল, কিন্তু পঙ্খিরাজ তাকে সাবধান করে দিল। তবে শোনো, ওই গাছ যতটা দয়ালু ঠিক ততটাই ন্যায়পরায়ণ। সে বিনামূল্যে কাউকে কিছু দেয় না। সে তোমাকে একটি কঠিন প্রশ্ন করবে, সঠিক উত্তর দিতে পারলে তুমি রাজা হয়ে যাবে, আর ভুল উত্তর দিলে তুমি সেখানেই পাথর হয়ে যাবে। তুমি কি তৈরি? ধুকে ধুকে মরা বা দাসত্বের জীবন কাটানোর চেয়ে পাথর হয়ে যাওয়াও ভালো পঙ্খিরাজ। আমি তৈরি। অর্জুন আর ঘোড়া যখন এই আলোচনায় মগ্ন ছিল, ঠিক তখনই কুড়ে ঘরের বাইরে চতুর সিং এসে পৌঁছালো। ভেতর থেকে কথা বলার শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। এ কি? অর্জুন কার সঙ্গে কথা বলছে? গ্রামের কেউ তো ভেতরে ঢুকেনি। গলার আওয়াজটা তো বেশ ভারী আর গম্ভীর, যেন কোনো মস্ত বড় পণ্ডিত কথা বলছেন। এই ভেবে সে হুট করে ঘরের ভেতর ঢুকে পড়ল। এই অর্জুন, কার সঙ্গে ফিসফিস করে কথা বলছিস রে? এখানে কে আছে? আমি একটু আগে অন্য একজনের গলার শব্দ শুনেছি। কেউ নেই তো ভাই, আপনি কাকে দেখছেন? এখানে শুধু আমি আর আমার এই ঘোড়াটা আছে। মিথ্যে বলিস না, আমি পরিষ্কার দুটো আওয়াজ শুনেছি। কেউ বলছিল পাথর হয়ে যাবে। কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? আরে ভাই, পেটের খিদে আমার মাথা ঠিক নেই। আমি নিজেই নিজের সাথে কথা বলছিলাম। বাবা মারা যাওয়ার পর থেকে এই একা ঘরের দেয়াল আর এই বোবা পশুটার সাথেই কথা বলি। আমি নিজেকেই বলছিলাম, অর্জুন, যদি ঠিকমতো খাটুনি না করিস তবে তুইও পাথরের মতো স্থবির হয়ে যাবি। আপনি বোধহয় সেটাই শুনেছেন। হ্যাঁ, শালা তুই নির্ঘাত পাগল হয়ে গেছিস। এই নে, দুটো শুকনো রুটি মহাজন পাঠিয়েছেন, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়। কাল ভোরে জলদি হাভেলিতে আসবি। আর হ্যাঁ, একা একা বকা বন্ধ কর, না হলে লোকে তোকে পাগলখানায় পাঠিয়ে দেবে। রতন খাবার দিয়ে চলে যাবার পর পঙ্খিরাজ ফিসফিস করে বলল, অর্জুন, আর দেরি করা যাবে না। মহাজন যদি সামান্য টের পায় তবে আমাদের মেরেই ফেলবে। আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখনই আমরা সেই জাদুকরী গাছের খোঁজে বেরিয়ে পড়ব। ঠিক আছে পঙ্খিরাজ, ওই গাছে প্রশ্ন আর শাস্তি সব আমার মঞ্জুর, কিন্তু এই অপমানের জীবন আর চাই না। পরদিন অর্জুন কাঠের বোঝা আনতে গিয়ে সাধারণ জঙ্গলে না গিয়ে সরাসরি জাদুকরী গাছ জ্ঞানেশ্বরের সামনে গিয়ে দাঁড়ালো। অমনি এক গুরুগম্ভীর শব্দ চারদিকে প্রতিধ্বনিত হলো। থামো মানুষ, এই পবিত্র জায়গায় পা রাখার আগে নিজের যোগ্যতা প্রমাণ করো। আমি মহাবৃক্ষ জ্ঞানেশ্বর। আমি ইচ্ছা পূরণ করি, আবার ন্যায়ের বিচারও করি। এখান থেকে কেউ খালি হাতে ফেরে না, কিন্তু যে ভুল উত্তর দেয় সে পাথরের মূর্তি হয়ে আমার শিকড়ের সার হয়ে যায়। তুমি কি প্রস্তুত? হ্যাঁ দেব, আমি প্রস্তুত। আপনি প্রশ্ন করুন। তবে শোনো, এমন কোন জিনিস যা ভাগ করে দিলে বেড়ে যায় আর লুকিয়ে রাখলে মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়? আর কে সেই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা অথচ কখনো অস্ত্র তোলে না? হে পরম বৃক্ষ, আপনার প্রশ্নের উত্তর তো আমার জীবনের কষ্টের মাঝেই লুকিয়ে আছে। যে জিনিস ভাগ করলে বাড়ে তা হলো জ্ঞান এবং ভালোবাসা।
যেমন একটি প্রদীপ থেকে অন্য প্রদীপ জ্বালালে আলো বাড়ে, তেমনি ভালোবাসা ছড়ালেও তা কমে না। আর যা লুকিয়ে রাখলে মানুষ ভেতর থেকে শূন্য হয়ে যায়, তা হলো পাপ এবং ছলনা। যেমন মহাজনের পাপ তাকে ভেতরে ভেতরে সবসময় ভয় রাখে। আর পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হলো ধৈর্যশীল মানুষ, যে পরিস্থিতি যাই হোক না কেন কখনো ভেঙে পড়ে না। একদম ঠিক বলেছ অর্জুন। তুমি তোমার আত্মার সত্য দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ। আজ থেকেই তোমার সব অভাব দূর হলো। তুমি যা চাওনি তাও তুমি পাবে, কারণ তুমি ধৈর্যকে চিনতে পেরেছ। না দেব, আমার বেশি কিছুর লোভ নেই, শুধু আমাকে ততটুকু ধন দিন যাতে আমি মহাজনের ঋণ শোধ করে মুক্ত হতে পারি। মুহূর্তের মধ্যে জাদুকরি গাছ অর্জুনকে প্রচুর অর্থ দান করল। অর্জুন সেই টাকা নিয়ে মহাজন ধূর্তমলের কাছে গিয়ে সব ঋণ শোধ করে দিল। মহাজন অবাক হয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে লাগল। শালা, এই অর্জুন কাল পর্যন্ত যার একটা ভালো ধুতি পরার ক্ষমতা ছিল না, সে আজ একবারে সব টাকা শোধ করে দিল। রতন, আমার মাথায় কিছু ঢুকছে না। নির্ঘাত ডাল মে কুছ কালা হ্যায়। হুজুর, আপনি একদম ঠিক বলছেন। আমার সন্দেহ তো সেদিনই হয়েছিল যেদিন আমি ওর খেতে গিয়েছিলাম। নিজের চোখে দেখেছি ও একা দাঁড়িয়ে বিড়বিড় করে কথা বলছে। প্রথমে ভেবেছিলাম ওর ওই রোগা পাতলা ঘোড়াটার সঙ্গে কথা বলছে, কিন্তু ঘোড়া কি আর কথা বলতে পারে? মালিক, আমার নিশ্চিত মনে হয় এখানে কোনো জাদুর কারসাজি আছে। জাদুকরি শক্তি? যদি ওই নিচুতলার ছেলের হাতে কোনো গুপ্ত ধন লেগে যায়, তবে এই এলাকায় আমার আর কি ইজ্জত থাকবে? লোকজন তখন আমার কাছে ঋণ নিতে না এসে ওর কাছেই সাহায্য চাইবে। আমার রাজত্ব, আমার দাপট সব মাটিতে মিশে যাবে। ঠিক বলেছেন সরকার। ও যদি এক লাফে বড়লোক হয়ে যায়, তবে তো আপনার নাম ডাক সব শেষ হয়ে যাবে। ওর সর্বনাশ করতেই হবে রতন। ওর এই হঠাৎ বড়লোক হওয়ার আসল রহস্যটা বের করো। এক্ষুনি যাও, দরকার হলে পাতাল খুঁজে বের করো, কিন্তু জানতেই হবে এই টাকাগুলো কোথা থেকে আসছে। রতন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে অর্জুনের বালির কাছে পৌঁছে গেল এবং একটি গাছের আড়ালে লুকিয়ে ওত পাতল। তখন অর্জুন তার ঘোড়ার সঙ্গে কথা বলছিল। শোনো পঙ্কিরাজ, আজ আমরা মহাজনের সব ঋণ তো শোধ করে দিয়েছি, কিন্তু আমার মন এখনো শান্ত হচ্ছে না। কেন অর্জুন? এখন তো তুমি স্বাধীন। সেই নিষ্ঠুর মহাজনের এক পয়সাও তো আর তোমার উপর বাকি নেই। আমি তো স্বাধীন হয়েছি পঙ্কিরাজ, কিন্তু আমার গ্রামের বাকি ভাইয়েরা এখনো মহাজনের দাসের মতো শিকলে বাঁধা আছে। আমি ওই গরিব মানুষগুলোকে সাহায্য করতে চাই, তার জন্য আমার আরও কিছু অর্থের প্রয়োজন। তুমি সত্যিই খুব বড় মনের মানুষ অর্জুন। তা তুমি এখন কি করতে চাও? আমি চাই না গ্রামের মানুষ আর ওই মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিক আর নিজের জমি ঘর বন্ধক রাখুক। তাই আজ সন্ধ্যায় আমাদের আবারও সেই জাদুকরি গাছটার কাছে যেতে হবে। ওর 3টি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে আরও কিছু টাকা নিয়ে আসতে হবে। ঠিক আছে অর্জুন, সূর্য ডুবলেই আমরা জঙ্গলের দিকে রওনা দেব। তবে মনে রেখো, ওই গাছের প্রশ্ন কিন্তু প্রতিবার আগের চেয়ে আরও কঠিন হয়। গাছের আড়াল থেকে সব শুনে রতন নিজের মনেই বলে উঠল, ওরে বাবা, এই ঘোড়াটা তো দেখি সত্যি মানুষের মতো কথা বলছে। জাদুকরি গাছ, 3টে প্রশ্ন, টাকা। এবার তো মালিককে জলদি সব জানাতে হয়। রতন দৌড়ে মহাজনের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মালিক, সর্বনাশ হয়ে গেছে। এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কি সব আবল তাবল বকছিস রতন? ওই ঘোড়াটা তো জলজান্ত মানুষের মতো কথা বলে মালিক। কি ঘোড়া কথা বলে? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিশ্বাস করুন সরকার, আমি নিজের কানে শুনেছি অর্জুন ওকে পঙ্খিরাজ বলে ডাকছিল। আর শুনুন, আসল গুপ্তধন আছে জঙ্গলের এক জাদুকরি গাছের কাছে। ওই গাছ প্রশ্ন ধরে, আর ঠিক উত্তর দিতে পারলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে। আর কিছু শুনেছিস? হ্যাঁ হুজুর, আজ সন্ধ্যায় ওরা দুজনে আবারও সেখানে যাচ্ছে।
জাদুকরি গাছ আর প্রশ্নের বদলে সোনা দানা। রতন, যদি ওই মূর্খ অর্জুন প্রশ্নের উত্তর দিতে পারে, তবে আমরা তো কত শিক্ষিত আর বুদ্ধিমান, আমরা নিশ্চয়ই পারবো। চলো, আজ ওই গাছের সব সম্পদ আমার সিন্ধুকেই ভরবো। সন্ধ্যা নামতেই অর্জুন আর পঙ্কিরাজ বনের দিকে রওনা হলো। তাদের পিছু পিছু গোপনে রওনা হলো মহাজন আর রতন। অর্জুন গাছের কাছে পৌঁছাতেই মহাজনরা এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। হে পবিত্র বনদেবতা, প্রণাম। আমি আবারও আপনার কাছে সাহায্য চাইতে এসেছি মহারাজ। আগে আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কষ্ট এখনও দূর হয়নি। আমাদের আরও কিছু ধনের প্রয়োজন, যাতে কোনো গরিব মানুষকে না খেয়ে মরতে না হয়। অর্জুন আর পঙ্কিজ, তোমাদের উদ্দেশ্য যে মহান তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রকৃতির নিয়ম তো অটল। আমি বছরে মাত্র একবারই কাউকে সাহায্য করি। কিন্তু মহারাজ, মহাজনের অত্যাচার যে দিন দিন বাড়ছে। আজ যদি আপনার সহায়তা না পাই, তবে অনেকের ঘরবাড়ি নিলাম হয়ে যাবে। সাবধান অর্জুন, আমাকে জোর করার চেষ্টা করো না। আমার শক্তির মর্যাদা রাখো। যদি নিয়ম ভাঙার চেষ্টা করো, তবে ফল হবে খুব ভয়ঙ্কর। তোমরা দুজনেই এখনই মৃত্যুর মুখে পড়তে পারো, তাই ভালোয় ভালোয় এখনই ফিরে যাও। ঠিক তখনই পঙ্খিরাজ অর্জুনকে বলল, অর্জুন, দেবতা ঠিকই বলছেন। আমাদের জেদ করা ঠিক হবে না। চলো, আমরা ফিরে যাই। পরের বছরের জন্য অপেক্ষা করব, অথবা অন্য কোনো পথ খুঁজব। আপনার যা আদেশ মহারাজ, আমার ভুলের জন্য দয়া করে ক্ষমা করবেন। এই বলে অর্জুন আর পঙ্কিরাজ সেখান থেকে চলে যায়। অর্জুন আর পঙ্কিরাজ চলে যেতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো মহাজন আর রতন। লোভে তাদের চোখ চকচক করছিল। দেখেছিস রতন, ওই ভীতু অর্জুন খালি হাতেই ফিরে গেল। বছরে একবারের নিয়ম তো ওর মতো ভিখারির জন্য। ঠিক ধরেছেন সরকার, গাছটা তো বলেছিল একজন মানুষের একবার ইচ্ছা পূরণ করে। আমরা তো এখানে দুজন আছি, তার মানে ডাবল খাজনা পাওয়া যাবে। মহাজন তখন গলা চড়িয়ে গাছকে বলল, এই যে গাছ বাবা, শুনছো তো? ওই ভিখারি অর্জুন তো বিদে হয়েছে, এবার আসল মালিকরা এসেছে। জলদি সোনা রূপো আর মোহর বের করো। ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল। নির্বোধ মানুষ, তোমরা এখানে ধনের লোভে এসেছো। তোমরা কি জানো এখানে চাওয়ার দাম কত? দাম? আরে গাছ বাবু, মহাজন সাহেবের তো এলাকায় অনেক নাম ডাক আর ইজ্জত আছে, সেটাই না হয় দাম হিসেবে ধরুন। চুপ করো, আগে নিয়ম শোনো। আমি তোমাদের 3টি প্রশ্ন করব। যদি 3টিরই সঠিক উত্তর দিতে পারো, তবে তোমরা এত ধন পাবে যে 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। কিন্তু যদি একটা উত্তরও ভুল হয়, তবে এই মুহূর্তেই তোমাদের মৃত্যু হবে। এই শর্ত কি তোমাদের মঞ্জুর? কিরে রতন, কি বলিস? ভয় পাচ্ছিস নাকি? সরকার, আপনি তো কত বছর ধরে কাচারি আর পঞ্চায়েত সামলাচ্ছেন, এই 3কে ছোট প্রশ্নের উত্তর দিতে পারবেন না? হ্যাঁ বলে দিন। তারপর রতনের কথা মতো জমিদার গাছটাকে হ্যাঁ বলে দিল। ঠিক আছে, আমাদের মঞ্জুর। প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এমন কোন জিনিস যা রাজার প্রাসাদেও আছে, আবার গরিবের কুড়ে ঘরেও আছে, যাকে সবাই দেখতে পায় কিন্তু কেউ ধরতে পারে না? প্রাসাদেও আছে, কুড়ে ঘরেও আছে। রতন ফিসফিস করে বলল, হুজুর, এটা কি ইঁদুর? ইঁদুরকে তো বিড়াল ধরে ফেলে। একটু থামুন মহারাজ, এর উত্তর হলো ছায়া। সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, এমন কোন জিনিস যা সমুদ্রে জন্মায় কিন্তু থাকে প্রতিটা বাড়ির রান্নাঘরে? এ তো খুব সহজ, আমার হাবেলিতে তো বস্তায় বস্তায় আসে। এর উত্তর হলো লবণ। সঠিক উত্তর। তোমরা 2টি ধাপ পেরিয়ে এসেছো। এবার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাড়াতাড়ি করুন মহারাজ, ধনরত্ন পাওয়ার জন্য আমার ঝুলি রেডি। তৃতীয় প্রশ্ন, এমন কোন জিনিস যা মানুষ অন্যের কাছে স্পষ্ট দেখতে পায় কিন্তু নিজের কাছে কখনো দেখতে পায় না? অন্যের কাছে দেখে কিন্তু নিজের কাছে দেখে না। তখনই রতন ঘাবড়ে গেল।
এ আবার কেমন বিপদ? এটা কি সৌন্দর্য? ধুর, সৌন্দর্য তো আয়নায় দেখা যায়, তাহলে বোধহয় সম্পদ। মহারাজ, এর উত্তর হলো মৃত্যু। মানুষ অন্যের মৃত্যু দেখে কিন্তু নিজেরটা দেখতে পায় না। ভুল, সম্পূর্ণ ভুল। এর সঠিক উত্তর হলো নিজের ভুল। মানুষ অন্যের ভুল সঙ্গে সঙ্গে দেখতে পায়, কিন্তু নিজের ভুল কখনোই দেখতে পায় না। না মহারাজ, আমাদের আরেকটা সুযোগ দিন, দয়া করুন। সময় শেষ। তোমরা নিজেরাই নিজেদের ভাগ্য বেছে নিয়েছো। লোভের পরিণতি এমনই হয়। এই কথা শেষ হতেই জাদুকরি গাছ এক নিমিষে মহাজন আর চতুর সিংকে অদৃশ্য করে দিল। তাই তো বলা হয়, অতি লোভে তাতি নষ্ট। এই নে,